শুরুতে একটি বিষয়ে দিয়ে শুরু মানে এখন যে বিষয়টি দিয়ে শুরু করতে চাই, এটার জন্য আসলে আমি জানি না আপনি বিব্রত হবেন কিনা, কিন্তু দর্শকদের উদ্দেশ্যে এবং আপনার উদ্দেশ্যে জানাই যে আমরা কিছু সমাজের কিছু বিস্ফোরাকে ইগনোর করেছি অতীতে, যে এদের পাত্তা না দেওয়া বা এদের নিয়ে কথা বলে কেন সময় নষ্ট করব, এই টাইপের কিছু ক্যারেক্টার। কিন্তু পরে দেখা গেছে তারা আসলে সমাজের অনেকটা ক্ষতি করে ফেলে। যেমন উদাহরণ হিসেবে হাদি, এক বিশেষ শব্দ দ্বারা স্লোগান দিয়ে তিনি জনপ্রিয়তা পেয়েছেন একটা শ্রেণীর মানুষের কাছে, এবং তার কবর, তাকে হত্যা করেছে জামাত ইসলামী, এটা অনেকের কাছে স্পষ্ট। এবং তাকে কবর দেওয়া হলো কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি, তার কবরের পাশে। এবং সেই হাদির অশ্লীল স্লোগান হয়ে গেল এনসিপির কিছু বকে যাওয়া ছেলেপেলেদের স্লোগান। তারা এখন সেই স্লোগান দিয়ে বেড়ায়। এবং সেই হাদির ঘটনায় আমরা দেখলাম ভারতীয় কূটনীতিকের বাসায় হামলা, হাইকমিশন হামলা, এবং তারা নো ফ্যামিলি পোস্টিংয়ের সিদ্ধান্ত নিল। অর্থাৎ ভারতের সাথে একটা মারাত্মক দ্বন্দ্ব, এবং ওই ঘটনার থেকেই কিন্তু ক্রিকেটে গিয়ে গড়ালো। অর্থাৎ এরা যতই অশ্লীল হোক, যতই অসভ্য বর্বর হোক না কেন, তারা এই সমাজে নেতিবাচক হলেও একটা প্রভাব তৈরি করে। তেমনি একজন, আমরা জানি সম্প্রতি তাকে দিল্লি থেকে ডিপোর্ট করা হয়েছে, এবং আত্মস্বীকৃত পুলিশ হত্যাকারী হবিগঞ্জের বানিয়াচং থানা তারা পুড়িয়ে দিয়েছিল কয়েকজন মিলে। সেই মাহাদি হাসান নামক এই জুলাই সন্ত্রাসী দিল্লির বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে সে ভারতে গেছিল পর্তুগালের ভিসা। এখন আমার দর্শকরা অনেকেই ভাবতে পারেন যে কখনো আমরা বলেছি ফিনল্যান্ড, কখনো পোল্যান্ড, কখনো পর্তুগাল। আসলে তারা এক এক সময় এক এক জায়গায় মিথ্যা কথা বলেছে। মিথ্যা দিয়ে এদের জন্ম, মিথ্যা দিয়ে এদের মৃত্যু, অর্থাৎ শুরু এবং শেষ। তো আমরা বিবিসির একটি সংবাদ পেলাম যেখানে অনেক ডিটেইলে মাহাদির ব্যাপারে, মাহাদির ওখানে কি কি হয়েছিল সেটা জানানো হয়েছে। দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই যে এই ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু এই বিবিসি বাংলা সহ অন্যান্য যে ভিডিও ফুটেজগুলো দেখাবো সেগুলোর লিঙ্ক দেওয়া রয়েছে। বিবিসির এই লিঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা পড়তে পারেন। তো এই মাহাদিকে দিল্লি থেকে ডিপোর্ট করা হয়েছে এবং সে বাংলাদেশে ফিরলো। তাকে কোনো প্রকার আইনের আওতায় আনা হলো না। মব সরকার এখন নেই, তারেকের সরকার, কিন্তু কোনো পরিবর্তন দেখতে পেলাম না। এবং সে যথারীতি প্রভাত ফেরিতে গিয়ে ফুল দিচ্ছে শহীদদের, অর্থাৎ ভাষা শহীদদের। যে ভাষা শহীদ 1971 মহান মুক্তিযুদ্ধ, কোনো কিছুতেই তারা বিশ্বাস করে না। তারা পাকিস্তান কায়েম করতে চায়, যেই পাকিস্তানের বিরুদ্ধে এ ভাষা অর্থাৎ উর্দু চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে দাঁড়িয়েছিল আমাদের বীর বাঙালিরা, এবং বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিল। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই 21শে ফেব্রুয়ারি। আমাদের এই অর্জনকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখায়, মধ্যাঙ্গুলি দেখায়, আবার সেই অর্জনে যখন তারা বিপদে পড়ে তখন সেখানে এসে তারা আশ্রয় নেয়। এই মাহাদির ব্যাপারে বিবিসি বাংলার রিপোর্টে কি আছে আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি। বানিচং থানা পুড়িয়ে দেওয়ার আত্মস্বীকৃত এই খুনি এবং সন্তোষ নামক একজন পুলিশের সাব ইন্সপেক্টর, যাকে কিনা আর্মির কাছ থেকে ছিনিয়ে নিয়ে এরা হত্যা করেছিল। আর্মিকে দাবি করেছিল যে অন্য সকল পুলিশকে তোমরা নিয়ে যেতে পারবে, সন্তোষকে আমাদের দিতে হবে, কারণ সন্তোষ কারণ সন্তোষ এই নামটাই হচ্ছে হিন্দুয়ানি নাম, এবং যেহেতু হিন্দু পুলিশ সেহেতু সেহেতু তাকে মেরে ফেলতে হবে। এবং তারা নৃশংসভাবে পিটিয়ে মারে। এবং আমরা দেখি দিল্লিতে গিয়ে তারা একটি মেয়ে, আর এক এনসিপির জুলাই সন্ত্রাসী, যাকে কিনা নিয়ে যায়, তার বয়সে 8 বছরের বড়, তারা কন্ট্রাক্ট বিয়ে করে ওখানে, এবং ওয়ার্ক ভিসায় তারা পর্তুগাল যাওয়ার চেষ্টা করে। কিন্তু কনট প্লেসের ভিএফএস গ্লোবালে তারা ধরা পড়ে একটি ক্যামেরায় কোনো একজন ব্যক্তি, এবং প্রত্যক্ষদর্শী দুজন, মানে যারা একদম সম্পূর্ণ এই ঘটনার সাথে জড়িত ছিল, সহযোগী ছিল, তারা এই বিবিসি বাংলাকে জানিয়েছে। এবং বিবিসি বাংলা তাদের নাম প্রকাশ না করলেও ডিটেলে যা কিছু সত্য সেখানে বলা হয়েছে। এখানে আমরা জানলাম যে এই জুলাই সন্ত্রাসী মাহাদিকে সরাসরি প্রশ্রয় দিয়েছে দিল্লির জামা মসজিদের ইমাম বুখারি। দিল্লির জামা মসজিদের ইমাম বুখারি এই মাহাদিকে সম্পূর্ণ রক্ষা করেছে। জামা মসজিদ এলাকায় সে প্রথমে বিপদ বুঝতে পেরে, অর্থাৎ তার যখন ভিডিওটা সোশ্যাল মিডিয়া আসে, বিপদ বুঝতে পেরে সে জামা মসজিদ এলাকায় চলে যায়। এবং বাংলাদেশ থেকে ইসলামপন্থী বা জঙ্গিদের মধ্যে একদম টপে থাকা কোনো ব্যক্তি যদি ওই জামা মসজিদের সন্ত্রাসীকে অনুরোধ না করে, তাহলে এই অপরাধীকে আশ্রয় দেওয়া সম্ভব নয়। যারা ভারতীয় রয়েছেন তারা দেখে রাখুন, জামা মসজিদের ইমাম বুখারি তাকে সরাসরি শেল্টার দিয়েছিল। এবং দিল্লি ইমিগ্রেশনে, অর্থাৎ দিল্লি এয়ারপোর্টে, ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে যখন সে বুঝতে পেরেছে দিল্লিতে আর থাকতে পারবে না, পরের দিন ভিএফএস গ্লোবালে তার আরেকটি অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেখানে সে যায়নি, সে সরাসরি পালিয়ে এসেছে। তো এই সূত্র থেকে স্পষ্ট, তার কাছে দেখুন বাংলাদেশি টাকা 40 লক্ষের বেশি ক্রিপ্টোকারেন্সিতে
অর্থ ছিল। দেখুন, এটা আমার দাবি না, বিবিসি বাংলায় এই কথাটি বলেছে। তার কাছে 40 লক্ষ টাকা ক্রিপ্টোকারেন্সি ছিল এবং পর্তুগালে যাওয়ার ক্ষেত্রে এই ধরনের ভিসা প্রসেস ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে প্রায় 30 থেকে 40 লক্ষ বাংলাদেশি টাকা ব্যয় করতে হয়। এই 40 লক্ষ এবং তার কাছে থাকা ক্রিপ্টোকারেন্সির 40 লক্ষ অর্থাৎ 80 লক্ষ, প্রায় 1 কোটি টাকার মতো তার কাছে, এবং যেগুলো তার কাছে পাওয়া যায়নি সেরকম টাকার পরিমাণ কয়েকশো কোটি টাকা। আপনারা শুনলে, অনেকে শুনলে অবাক হচ্ছেন, কিন্তু এটাই বাস্তবতা। তারা মামলা বাণিজ্য, যে কাউকে ফ্যাসিবাদের দোসর, আওয়ামী লীগের রাজনীতিকারী বা এরকম ট্যাগ দিয়ে তারা টাকা চাঁদাবাজি করেছে এবং অন্যান্য চাঁদাবাজদের ধরলে পুলিশ তারা ছাড়িয়ে এনেছে, খুনিদেরকে ছাড়িয়ে এনেছে। এরকম একটি ছাড়িয়ে আনার ঘটনায় কিন্তু সে এই বক্তব্য দিয়েছিল যে আপনাদের কত বড় সাহস, আমরা খুনি তো অসুবিধা কি, তাকে ছেড়ে দিতে হবে, আপনারা জানেন না আমরা পুলিশ হত্যা করেছি, আমরা থানা পুড়িয়ে দিয়েছি, আপনাদের কত বড় সাহস, আমরা খুন করেছি বলে খুনের মতো একটা তুচ্ছ ঘটনার জন্য আপনি ধরে আনবেন। তো এইটা ছিল তাদের ওইখানকার বক্তব্য, আপনারা জানেন। এই যে এত টাকা, এবং তারা বাংলাদেশ থেকে না গিয়ে, ইউনুস বলেছিল যে বাংলাদেশ হবে একটা হাব যেখানে সকল এমবাসি আসবে, তো বাংলাদেশ থেকে তারা না পালিয়ে কেন দিল্লি গেল? টাকা মানে বাংলাদেশে সে ডিপোর্ট হওয়ার পরে কেন তাকে এই টাকার উৎস জানতে চাওয়া হলো না? কিভাবে সে শহীদ মিনারে যাচ্ছে ফুল দেওয়ার এই সাহস কিভাবে দেখাচ্ছে? খুঁটির জোর কোথায়? আমরা জানি ছাগল লাফায় খুঁটির জোরে, এই ছাগলের খুঁটিটাকে। ক্ষমতায় আসার কয়েকদিনের মধ্যে 21শে ফেব্রুয়ারির মতো রাষ্ট্রীয় দিবস পালন করতে হলো নতুন সরকারকে। বিরোধী দলীয় নেতা হিসেবে জামাতের আমিরের দায়ে পড়ে ফুল দিতে যাওয়া, মোনাজাতের রাজনীতি, অধ্যাপক ইউনূসের আমলের মতো রাষ্ট্রপতি থেকে বিচ্ছিন্ন থেকে শ্রদ্ধা জানানো এবং মব সন্ত্রাস জিয়ে থাকা, এমন বহু বিতর্ক এক রাতেই ছড়িয়ে পড়েছে নানা মহলে। রাষ্ট্রীয় দিবসে শ্রদ্ধা জানানো অনুষ্ঠানে অধ্যাপক ইউনূসের মতোই রাষ্ট্রপতিকে এড়িয়ে গেলেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। অধ্যাপক ইউনূসের কিংস পার্টি বরাবরের মতো শহীদ মিনারে মব সন্ত্রাস চালালেও মব ছড়িয়ে পড়েছে প্রত্যন্ত অঞ্চলেও। মবের শিকার থেকে বাদ পড়েননি নতুন সংসদ সদস্য, যেটি করেছে সরকারি দলের নেতারাই। জয় বাংলা স্লোগান দিয়ে ফুল দেওয়ার অপরাধে দেশের 2টি জেলায় গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে। এসব কিছুর বাইরে জামাতের ফুল দেয়া আর মোনাজাতের রাজনীতি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বাংলাদেশের রাষ্ট্রীয় আচারের ইতিহাসে 21শে প্রথম প্রহরে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একসাথে শহীদ মিনারে আসাটা ছিল এক অলিখিত নিয়ম। অধ্যাপক ইউনূস ক্ষমতায় আসার পর থেকে ব্যত্যয় ঘটে সেই নিয়মের। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যখন দুদকের কমিশনার ছিলেন, তখন পদ্মা সেতু ইস্যুতে অধ্যাপক ইউনূসের অনেক কাহিনী বের করে নিয়ে এসেছিলেন। অধ্যাপক ইউনূস মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে শপথ নিতে বাধ্য হলেও সেই ক্ষোভের কারণে রাষ্ট্রপতির মুখোমুখি হতে চাইতেন না। বিশেষ করে জাতীয় দিবসগুলোতে অধ্যাপক ইউনূস রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে এড়িয়ে চলতেন। এমনকি এই মুখোমুখি দেখা এড়ানোর জন্য রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহে নামাজ পর্যন্ত পড়তে যেতে পারেননি। ধারণা ছিল অধ্যাপক ইউনূসের যুগের অবসান হয়েছে, বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রগুলো স্বাভাবিক আচরণে ফিরে যাবে। কিন্তু নতুন সরকারের আমলে 21শে ফেব্রুয়ারিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান আলাদাভাবে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন। অধ্যাপক ইউনূস যখন রাষ্ট্রপতিকে এড়িয়ে চলতেন, তখন সমালোচকরা বলেছিলেন এটি রাষ্ট্রীয় সংহতির পরিপন্থী। রাষ্ট্রপতি রাত 12টা 1 মিনিটে ফুল দেন এবং তার চলে যাওয়ার পর রাত 12টা 8 মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান বেরিয়ে আসেন। তবে শহীদ মিনারের সবচেয়ে বিতর্কিত বিষয় ছিল ডক্টর শফিকুর রহমানের উপস্থিতির ধরন। তিনি এবার কেবল জামাতের আমির হিসেবে নয়, বরং জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে সেখানে উপস্থিত হয়েছিলেন। দর্শক, একটি বিষয় লক্ষণীয়, জামাত ইসলামী দলগতভাবে শহীদ মিনারে শ্রদ্ধা জানায়নি, কিন্তু তাদের আমির 11 দলীয় জোটের সংসদ সদস্যদের নিয়ে ফুল দেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর শফিকুর রহমান অত্যন্ত সতর্কতার সাথে একে রাষ্ট্রীয় আচারের অংশ বা স্টেট প্রোটোকল হিসেবে বর্ণনা করেছেন। জামাত দীর্ঘকাল ধরে শহীদ মিনার বা মূর্তি কেন্দ্রিক শ্রদ্ধাকে ধর্মীয়ভাবে নাজায়েজ বা বিতর্কিত বলে এড়িয়ে চলেছে। কিন্তু 2026 সালের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে যখন তারা সংসদের প্রধান বিরোধী দল, তখন সেই অবস্থান থেকে সরে আসা বা অন্তত কৌশলগত নমনীয়তা দেখানো ছাড়া তাদের গতি নেই। এর আগে 21শে ফেব্রুয়ারিতে জামাতের সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা হলেও 52 ভাষা আন্দোলনের 74 বছরের দলের কোনো আমিরকে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে দেখা যায়নি। এই প্রেক্ষাপটে এবারের উপস্থিতি রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
শহীদ মিনারে শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, হাসনাত আব্দুল্লাহ ও আক্তার হোসেন সহ জোটের অন্যান্য নেতারা পুষ্পস্তবক অর্পণের পর বিরোধী দলীয় নেতা হিসেবে মোনাজাত পরিচালনা করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন জামাতের আমির। এতদিন কেন জামাত শহীদ মিনারে আসেনি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রীয় আচার হিসেবে এটা তার দায়িত্ব। বিরোধী দলীয় নেতা হিসেবে সঙ্গীদের নিয়ে তাকে আসতে হবে, তাই তিনি এসেছেন। জামাতের আমিরের বক্তব্য থেকে স্পষ্ট তিনি আসলে বাধ্য হয়েই শহীদ মিনারে গিয়েছিলেন। শহীদ মিনারে একজন সাংবাদিক যখন প্রশ্ন করেন জামাত কি এখনো শহীদ মিনারে ফুল দেয়াকে নাজায়েজ মনে করে, তখন আমিরের বিরক্তি ছিল দেখার মতো। তিনি প্রশ্নকর্তার দিকে ইঙ্গিত করে বলেন, এমন একটি পবিত্র দিনে আপনি এ ধরনের প্রশ্ন কেন করছেন? এই উত্তরটি মূলত একটি ইলেকট্রিক শক এড়ানোর কৌশল। তিনি পুরনো বিতর্কগুলোকে খুঁচিয়ে তুলতে চান না, বরং বর্তমানে সংসদীয় বিরোধী নেতা ইমেজটিকে আরো পোক্ত করতে চান। জামাতের এই দ্বিমুখী অবস্থান, অর্থাৎ দলগতভাবে না গিয়েও ব্যক্তিগতভাবে বা পদাধিকার বলে যাওয়া দলটির সমর্থকদের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি করেছে। এই কারণে প্রস্তুতি না থাকা সত্ত্বেও ডাকসু নেতাদের তড়ি ঘড়ি করে শহীদ মিনারে যেতে দেখা গেছে। আবার জামাতের আমির যখন বিদায় নিচ্ছিলেন তখন রাজাকার রাজাকার বলে অনেককে দুধুনি দিতে শোনা গেছে। এবারে 21শে ফেব্রুয়ারিতে জামাতের আমিরের ফুল দেওয়ার চেয়ে বেশি আলোচনার ঝড় তুলেছে মোনাজাতের রাজনীতি। শহীদ মিনারে ফুল দেওয়ার পর সাধারণত 1 মিনিট নীরবতা পালন করা বা খালি পায়ে বেদিতে দাঁড়িয়ে শ্রদ্ধা জানানো হয়েছিল গত 74 বছরের রীতি। কিন্তু 2026 সালে দেখা গেল এক বিশাল পরিবর্তন, মোনাজাতের আওয়াজ। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান উভয়ই ফুল দেওয়ার পর মোনাজাত করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিহাসে প্রথমবারের মতো 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর সেখানে দাঁড়িয়ে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা নাজির মাহমুদ এই মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে ভাষা শহীদদের পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কল্যাণ কামনায় দোয়া করা হয়। এই মোনাজাত নিয়ে শুরু হয়েছে নতুন করে বিতর্ক। সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মতে শহীদ মিনার একটি সেকুলার বা অসাম্প্রদায়িক প্রতীক, যেখানে সকল ধর্মের মানুষের সমান প্রবেশাধিকার আছে। সেখানে কেবল ইসলামী পদ্ধতিতে মোনাজাত করাটা এক সার্বজনীন চরিত্রকে ক্ষুণ্ণ করতে পারে। অন্যদিকে ক্ষমতাসীনদের সমর্থকদের মতে যেহেতু ভাষা শহীদদের অধিকাংশই মুসলমান ছিলেন, তাই তাদের জন্য দোয়া করাটা একটি স্বাভাবিক ধর্মীয় এবং মানবিক দায়িত্ব। মজার ব্যাপার হলো জামাতের আমির এবং তার সঙ্গীরাও একইভাবে মোনাজাত করেছেন। সমালোচকরা প্রশ্ন তুলেছেন, শহীদ মিনার এখন আর কেবল আমার ভাইয়ের রক্তে রাঙানো গানের সুরে সীমাবদ্ধ নেই, বরং এটি একটি রাজনৈতিক উপাসনালয়ে পরিণত হয়েছে কিনা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি বাংলাদেশের রাজনীতির একটি ইসলামিক টার্ন, যেখানে প্রতিটি জাতীয় অনুষ্ঠানের সাথে ধর্মীয় অনুষঙ্গ যোগ করে সংখ্যাগুরু জনমতের কাছে গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা চলছে। ভাষা কেন্দ্রিক যে জাতীয়তাবাদ একসময় ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে ছিল, তা এখন ধর্মীয় পরিচয়ের সাথে সন্ধি করতে বাধ্য হচ্ছে। দর্শক, মোনাজাতের রাজনীতি নতুন সংযোজন হলেও নতুন সরকার আমলে পুরনো সেই মব সন্ত্রাস কিন্তু রয়ে গেছে। অধ্যাপক ইউনূসের আমলে রাষ্ট্রপতির বিরুদ্ধে শহীদ মিনারে মব হয়েছিল। ইউনূসের পালিত পুত্ররা তখন 2025 সালে স্লোগান তুলেছিল, গো ব্যাক চুপ্পু। রাষ্ট্রপতির বিরুদ্ধে এবার তেমন কোনো মব বাহিনী না থাকলেও মব সন্ত্রাসীদের কাছ থেকে রেহাই পায়নি জাতীয় পার্টি, আওয়ামী লীগ, এমনকি সদ্য বিজয়ী সংসদ সদস্য রুমিন ফারহানাও। ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার উপর শহীদ মিনারে হামলার ঘটনাটি ছিল রাজনৈতিক পরিহাসের এক চূড়ান্ত পর্যায়ে। শ্রদ্ধা জানাতে রাত 11:45টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছান ব্যারিস্টার রুমিন ফারহানা। এই সময় পুষ্পস্তবক নিয়ে শহীদ বেদিতে সামনে দাঁড়িয়েছিলেন এমপি রুমিন ফারহানা ও তার কর্মী সমর্থকেরা। দৈনিক সমকালের খবরে বলা হয়েছে, এ সময় সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে বিএনপির নেতা কর্মীরা এসে রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ নিয়ে দুপক্ষের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করে। রুমিন ফারহানার আনা পুষ্পস্তবকটি ছিঁড়ে ফেলে প্রতিপক্ষের কর্মীরা। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও
ফুল দিতে না পেরে কর্মী সমর্থকদের পাহারায় ব্যারিস্টার রুমিন ফারহানা শহীদ মিনার ত্যাগ করেন। ঘটনার পর রাত 12:30টার দিকে এমপি রুমিন ফারহানার কর্মী সমর্থকেরা ঢাকা সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায় অবরোধ করে এই ঘটনার বিচার দাবি করেন। দর্শক, রুমিন ফারহানা কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি প্রখ্যাত ভাষা সৈনিক অলি আহাদের কন্যা। অলি আহাদ ছিলেন সেই ব্যক্তি যিনি 1952 সালের 20 ফেব্রুয়ারি রাতে 144 ধারা ভাঙার পক্ষে 4 জন ভোটদাতার একজন। এমন এক বীরের কন্যা যখন শহীদ মিনারে তার পিতার আন্দোলনের স্মৃতিতে শ্রদ্ধা জানাতে যান, তখন তাকে সরকারি দলের নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হতে হয়। হামলার পর রুমিন ফারহানার সমর্থকেরা সংবাদ সম্মেলন করে এই ঘটনাকে অশনি সংকেত হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, যারা দলের পদ ব্যবহার করে এমন হিংস্রতা করে তাদের বিষয়ে দলের উচ্চ পর্যায় থেকে ব্যবস্থা নেওয়া উচিত, না হলে দলের যেমন ক্ষতি হবে, সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হবে। দেশের অনেক জায়গায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এদের বেশিরভাগই গভীর রাতে শ্রদ্ধা জানিয়েছেন। এর মধ্যে নোয়াখালীতে 6 জন ও গাইবান্ধায় 2 জনকে আটকের খবর পাওয়া গেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অভিযোগ হলো তারা জয় বাংলা স্লোগান দিচ্ছিল। প্রশ্ন হলো, অধ্যাপক ইউনূসের টেবিল হান্ট এখনো বলবৎ আছে নতুন সরকারের আমলে, যেখানে শহীদ মিনারে ফুল দেওয়া এখন একটি আইনি অপরাধ হিসেবে গণ্য হচ্ছে। ঢাকায় শহীদ মিনারে আওয়ামী লীগ নো এন্ট্রি লেখা ব্যানার টাঙিয়েছিল কিংস পার্টির সদস্যরা। সাধারণ মানুষ সেই ব্যানার ছিঁড়ে ফেলে। দর্শক, অধ্যাপক ইউনূসের এই কিংস পার্টি শহীদ মিনারের মব সন্ত্রাস চালিয়েছে জাতীয় পার্টির উপরে। এটি যেন অধ্যাপক ইউনূসের আমলের সেই ধারাবাহিকতারই প্রতিফলন, যেখানে জাতীয় পার্টিকে রাজনৈতিক কর্মকাণ্ড পালন করতে কার্যত নিষিদ্ধ রাখা হয়েছিল। বিডি নিউজ 24 খবরে বলা হয়েছে, ঘটনার প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান, রাত 2টার দিকে এনসিপির মহানগর ইউনিটের পেছন পেছন ব্যানার ও ফুলের তোড়া হাতে শহীদ মিনারে ঢুকছিলেন জাতীয় পার্টির কয়েকজন নেতাকর্মী। সেখানে জাতীয় পার্টির কেন্দ্রীয় কোনো মুখ চেনা নেতাকে দেখা যায়নি। এনসিপির দলটি পুষ্পস্তবক অর্পণের পর জাতীয় পার্টির ব্যানার দেখে ভুয়া ভুয়া স্লোগান শুরু করে। এক পর্যায়ে তারা জাতীয় পার্টির ব্যানার ও ফুলের তোড়া কেড়ে নেয়। পরে জাতীয় পার্টির নেতাকর্মীরা শহীদ মিনারের শ্রদ্ধা না জানিয়ে এলাকা ছাড়েন। দর্শক, শহীদ মিনারের মতো একটি পবিত্র জায়গায় ভুয়া ভুয়া স্লোগান দেয়া এবং একটি রাজনৈতিক দলের ব্যানার ছিঁড়ে ফেলা ইঙ্গিত দেয় যে বাংলাদেশের রাজনীতি থেকে অধ্যাপক ইউনূস বিদায় নিলেও তার রেখে যাওয়া মব কালচার প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। শহীদ মিনারের ভাব গাম্ভীর্য কি রাজনৈতিক দলাদলি আর মব সন্ত্রাসের কারণে ক্ষুণ্ণ হয়নি? ভাষা আন্দোলনে যারা সকল মত ও পথের ঐক্যের ডাক দিয়েছিলেন, আজ সেই ভাষার মাসি রাজনৈতিক ভিন্ন মতকে পিটিয়ে বা হ্যারাসমেন্টের মাধ্যমে স্তব্ধ করার চেষ্টা চলছে। অধ্যাপক ইউনূস যেটি প্রতিষ্ঠা করেছিলেন, তারেক রহমানের আমলের শুরুতে সেটি দেখা গেল আরো একবার। প্রশ্ন হলো, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যে বলেছেন মব সন্ত্রাস আর চলবে না, সে ঘোষণা আসলে বাস্তবায়িত হবে কবে? এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে। আপনি এর মধ্যে দেখেছেন যে বিএনপির যিনি দ্বিতীয় ব্যক্তি মির্জা ফখরুল, উনি কিন্তু বলেছেন যে উনি এই এই গত 18-19 মাসে বাংলাদেশে যে তাণ্ডব, যে অসভ্যতা, যে নিষ্ঠুরতা চলেছে, এগুলোর কোনো শ্বেতপত্র তারা তৈরি করবেন না। মানে এগুলো সবকিছু তিনি কিন্তু এক কথায় জায়েজ করে দিয়েছেন। এই অসভ্য সময়েরই তো প্রোডাক্ট হইল এই জঙ্গি মাহাদি। সুতরাং তাকে ঢাকা এয়ারপোর্টে এনে জিজ্ঞাসাবাদ করবে, তার টাকা পয়সা নিয়ে জিজ্ঞাসাবাদ করবে, এটা তো আসলে আমরা আশা করতে পারি না। প্রথমে যেহেতু মির্জা ফখরুলই বড় বার্তাটা দিয়ে দিয়েছেন। এবং একটা জিনিস দেখবেন, এর বাইরে যে 3-4টা জিনিস আমার মাথায় আসলো আপনার এই প্রতিবেদন আপনার থেকে শুনতে শুনতে আমিও পড়ে। প্রথম কথা হলো, দেখেন, আমরা জঙ্গিবাদ নিয়ে আমরা হয়তো সাধারণভাবে মনে করি যে ভারত অনেক সচেতন, আসলে কোনোভাবেই সচেতন না। ভারত যদি জঙ্গিবাদ নিয়ে আসলেই সচেতন হতো, তাহলে কিন্তু এই মাহাদি কিন্তু ভারতের ভিসা পায় না। এমন এক সময় সে ভিসা পেয়েছে যখন আমরা জানি যে ভারতীয়রা নাকি বাংলাদেশিদের ভিসাই দিচ্ছে না। তাহলে আপনি দেখুন, ভারত যখন জঙ্গিবাদ দ্বারা আক্রান্ত হয় আমরা কিন্তু কষ্ট পাই। তা আমরা দেখেছি আপনার বোম্বেতে বা এর আগে কাশ্মীরে, সব জায়গায় যখন এই ধরনের হামলা হয় তখন ভারতীয়রা কিছুটা নড়ে চড়ে বসে। কিন্তু সার্বিকভাবে যে এই ইসলামিক জঙ্গিবাদ, এইটা দ্বারা যে পৃথিবী যেভাবে আক্রান্ত, পৃথিবী জঙ্গিদের পশ্চিমা বিশ্ব কি করে?
পশ্চিমা বিশ্ব, হুম, আপনি জানেন আমি জানি, জঙ্গিদের সাথে ওরা ওদের যেসব আইন কানুন আছে সেগুলো দিয়ে তারা কিভাবে জঙ্গিদের মোকাবেলা করবে ওরা কিন্তু সেটা বুঝতে পারে। অত অনেক কথা বলা যায়, তবে যেটা বলতে পারি যে ভারতের মধ্যে এখানে কোনো অসততা হয়েছে ভারতীয় কর্তৃপক্ষ থেকে সেটা আমি বলছি না, গুরুত্ব নাই জিনিসটা। তারা হুম, জিনিসটাকে, বাংলাদেশকে তারা যতটা গুরুত্ব দিয়ে চিন্তা করার দরকার ছিল সেই গুরুত্বটা তারা আসলে দেয় না। তারা যেটা করে সব কসমেটিক সার্জারি। এটা সবচেয়ে বেশি আমি কখন দেখেছি জানেন আসাদ? ওই ভারতের বিদেশ মন্ত্রী এসে তারেক রহমানকে একটা বার্তা দিল না, ওই যে আপনার ওই সময় নরেন্দ্র মোদী সাহেবের ওই চিঠিটা পাবলিশ করেছিল ভারতীয় দূতাবাস। ওটা যখন আমি পড়ে দেখেছি তখন দেখলাম যে ভারতের তরফ থেকে কতগুলো আজে বাজে কথা বলা হয়েছে। অর্থাৎ একেবারে আপনার একেবারে ওই কূটনীতি যারা শুরু করে তাদেরকে তৃতীয় সচিব বলে আর কি, একেবারে ওই হুম, ধরনের একটা ছোট ছেলে বা মেয়ে একটা ড্রাফট, পুরনো একটা ড্রাফট আপনার মানে সেখানে শুধু নামগুলা পরিবর্তন করে দিয়ে একটা ড্রাফট তৈরি করলো, ওটাই তারা পাঠিয়ে দিয়েছে। সুতরাং ওইটাও একটা আমাদের কাছে পয়েন্টার ছিল যে ভারতের সরকার বাংলাদেশের জন্য যেটা সবচেয়ে বড় বিপদ এই জঙ্গিবাদ, এবং এই জঙ্গিরা বাংলাদেশের দেখেন 1972 সালে 20% হিন্দু ছিল, হিন্দু গুলাকে মেরে ধরে বাংলা ভারতে পাঠিয়ে দিয়ে আজকে 8% করেছে। তারপরে হুম। ভারত কিন্তু বাংলাদেশের হিন্দুদের স্বার্থে কিন্তু কোনো কাজ করেছে এটা কিন্তু আমি দেখিনি, আপনি দেখেছেন কিনা, যা কাজ না করে তাহলে আমরা যারা বাংলাদেশের আপনার সেকুলার বলেন বা আমরা যারা যুক্তিপন্থী, আমাদের মধ্যে প্রজ্ঞার উদয় কোথায় থেকে হবে? ভারত তো সেই 1947 সাল থেকে ডেমোক্রেসি। এই জায়গাগুলো আমাদের হতাশা রয়ে যায় আর কি। জামাত নতুন কোনো পরিবর্তন হয় নাই। ইসলামিক জঙ্গিবাদটাকে আমাদের দেশের মানুষের কাছে ভালোভাবে আসলে তুলে ধরা দরকার। হুম, দেখেন, এই জঙ্গি শফিক, ইসলামিক জঙ্গিবাদের আপনার দুটো উদ্দেশ্য আছে, আপনি এগুলো আমার চেয়ে ভালো জানেন আপনারা। একটা উদ্দেশ্য হলো যে তাড়াতাড়ি মরে গিয়ে সরাসরি আপনার বেহেশতে চলে যাওয়া, আর এটা হলো ওদের আখেরাতের উদ্দেশ্য। দুনিয়ার উদ্দেশ্য হলো যে যে কোনো একটা রাষ্ট্রের ক্ষমতাটাকে দখল করা। হুম, আমরা রাষ্ট্রের ক্ষমতা দখল নিয়ে কথা বলি। দেখেন, রাষ্ট্রের ক্ষমতা দখল করতে হলে জঙ্গিদের যা কিছু তার করা দরকার তার সব কিছু সে করবে। এই শফিককে যদি বলা হয় যে তুমি এই রাষ্ট্রের ক্ষমতা হাতে পাবে, তোমার মাকে বিয়ে করতে হবে জনসমক্ষে, সেই বিয়ে কনসামেট করে দেখাতে হবে, শফিক এই কাজটা নির্দ্বিধায় করবে। কিন্তু আপনি অন্য কোনো মতের মানুষকে রাষ্ট্র ক্ষমতা হাতে পেলে এই কাজটা করাতে পারবেন না। অর্থাৎ জঙ্গিদের যে নৈতিকতা, একটা অজঙ্গির নৈতিকতার মধ্যে যে পার্থক্য, এইটা বোঝানোর জন্য আমি এই অত্যন্ত আপনার রূঢ়, নিষ্ঠুর কিন্তু বাস্তব উদাহরণটা বললাম। এখন এই যে জঙ্গি মানসিকতা, এইটা তো আমাদের দেশের মানুষরা বোঝে না। আমাদের দেশের মানুষরা এটাকে পাইটি হিসাবে নেয়, অর্থাৎ এটাকে বেহেশতে যাওয়ার, অর্থাৎ শফিকের মাধ্যমে তারা বেহেশতে যেতে চায়। এই জিনিসগুলো আমাদের যারা আমরা যারা মনে করি যে সমাজের যুক্তিশীল মানুষ আছি, যত কষ্টই হোক বাংলাদেশের প্রতিটা মানুষকে ঘরে ঘরে এটা বোঝাতে হবে। দেখেন, ভণ্ড, ঠক, প্রতারক, নিষ্ঠুর, খুনি, এরা আপনার কাছে ইসলাম বিক্রি করছে। এবং হুম, জামাত বলেন, জঙ্গিদের যেটা সবচেয়ে বড় অপরাধ হিসাবে সাধারণ মানুষকে আমাদের বোঝাতে হবে যে যে জঙ্গিরা যেই আল্লাহকে তৈরি করেছে, যেই নবীকে তৈরি করেছে, দুটোই কিন্তু ক্রিমিনাল। এই হুম, জিনিসটা বাংলাদেশের মানে সারা পৃথিবীতে আমাদের বোঝানো দরকার যে একটা ক্রিমিনালকে আল্লাহ বানিয়ে, একটা ক্রিমিনালকে নবী বানিয়ে এরা কিন্তু এই ধর্মটা প্রচার করছে। হ্যাঁ, আমরা বুঝি যে মানুষের একটা চাহিদা আছে ধর্মের জন্য, বেহেশতে যাওয়ার জন্য, কিন্তু সেটা একটা ক্রিমিনাল আল্লাহকে আল্লাহ মেনে, একটা ক্রিমিনাল নবীকে নবী মেনে যেতে হবে না। কিন্তু মানুষকে সেটা বোঝাতে হলে আমাদের আসলে সেন্সিবল হইতে যেতে হবে। এই 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 আল্লাহ এবং নবীর একটা সাধারণ মানুষের মনে, যে হয়তো ধর্মকর্ম অত কিছু জানে না, একটু ভালো মানুষ হতে চায়, তার মনে আল্লাহ এবং নবীর যে একটা আপনার প্রতিরূপ আছে, সেই হুম, প্রতিরূপটাই আসলে আমাদের তৈরি করতে হবে এবং ঘরে ঘরে গিয়ে বোঝাতে হবে। আপনি কাজী ইব্রাহিমের কথা দেখেন না, একটা কথা সত্য বলে না। রকেট মনোয়ার একটা কথা সত্য বলে না। আজহারি সত্য কথা বলে না। হ্যাঁ, এই শফিক কালকে যেটা করলো, সে কিন্তু সত্যের সম্মুখীন হওয়াতে, আমি যেই ভাইটা এই প্রশ্নটা করেছে তাকে ধন্যবাদ জানাই এবং তার নিরাপত্তা চাই। কারণ হলো, জঙ্গিরা যদি কোনোদিন ক্ষমতায় আসে ওরা কিন্তু কোনো কিছু ভুলে যায় না, এই ভাইটাকে না, প্রথমেই খুন করে ফেলবে।
সুতরাং বাংলাদেশের 18 কোটি মানুষের উচিত, যারা অন্তত বাংলাদেশের জন্য একটু ভালো ভালো চান, এই ভাইটার নিরাপত্তা যাতে নিশ্চিত হয় সেই দিকে আমাদের দেখা দরকার। এই জঙ্গিগুলো বছরের পর বছর মানুষের যে ধর্মীয় চাহিদাটা রয়েছে, যে চাহিদাটা অনেক উস্কে দিয়েছে বাংলাদেশের আপনার মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বলুন, যারাই বলুন, কেউ কিন্তু বাংলাদেশের সত্যিকারের আর্ট, কালচার, ইতিহাস বা সাহিত্য অর্থাৎ শিল্পের, মানুষের তো শিল্পের চাহিদাটা থাকে, এই চাহিদাটা পূরণ না করে শিল্পটাকে সবাই মেরেছে এবং সুযোগটা নিয়েছে জঙ্গি জামাত। তারা এখন ওয়াজ করছে শিল্পের পর্যায়ে নিয়ে এসে। আপনি এই যে আমির হামজা বা তারেক মনোয়ার যত ওয়াজ করে, এরা কিন্তু বিনোদনটা দেয়, অর্থাৎ এই বিনোদনের মাধ্যমে ওরা কিন্তু ওয়াজ করছে, আবার ঘৃণাটাও ছড়াচ্ছে। সেই জায়গাটা দখল করা, এগুলো নিয়ে আমাদের ভালো করে ভাবতে হবে। কিন্তু মূল কথা হলো এই যে শফিক যে, এবং শফিক কেন, সব জঙ্গি যে বরাবর অসৎ, এরকম অসৎ জোচ্চর, যে যে আপনি যে উদাহরণটা দিলেন যে এই এক সময় ইউনুসকে সুদখোর বলেছে, আবার আরেক সময় ইউনুসকে নবী বলেছে, এই ধরনের কপটাচার যেই আল্লাহ অনুমোদন দেয় সেই আল্লাহকেই তো ওরা মানুষের সামনে তৈরি করে দেয়। এখন এই ধরনের কপটাচার, নিষ্ঠুরতা, অমানবিকতা, অযুক্তি যেই আল্লাহ অনুমোদন করে সেই আল্লাহ তো একটা ক্রিমিনাল। অর্থাৎ মানুষ না বুঝে না জেনে জামাতের তৈরি, জঙ্গিদের তৈরি ক্রিমিনাল আল্লাহ, ক্রিমিনাল নবীকে মেনে বেহেশতে যাবার কথা ভাবছে, কিন্তু সে তো জানে না যে এই পথে বেহেশতে যেতে পারে না। আসলে বেহেশত তো মানে ন্যূনতম এই পথে যেতে হলে নৈতিকতার ধার তো ধারতে হবে, সেটা কিন্তু জঙ্গিদের ধর্মে নাই। এই জিনিসটা শফিকরা বারবার প্রমাণ করছে, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু এগুলো বুঝতে পারছে না। এখন সাধারণ মানুষ বুঝতে না পারলেও আমাদের ধৈর্য ধরে প্রতিটা ঘরে ঘরে গিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষকে, ওই যেই মানুষটা এখনো বোঝে না তাকে বোঝাতে হবে। 2-2.5 কোটি মানুষ বাংলাদেশের জঙ্গি হয়ে গেছে, ওরা জামাতের সমর্থক, ওরা হেফাজতের সমর্থক, ওরা বুঝবে না, দরকার নেই। কিন্তু এই 2 কোটি 4 কোটির বাইরে তো আরো 16 কোটি মানুষ আছে, আমরা যদি তাদেরকে বুঝাতে পারি এবং এই 2-4 কোটি মানুষের যদি রাজনৈতিক ক্ষমতা এবং অর্থনৈতিক ক্ষমতা যদি শূন্য না করতে পারি, আমাদের দেশে আমাদের যে কাঙ্ক্ষিত শান্তি সেটা কিন্তু আসবে না। মাঝে মাঝে ভাবি যে আসলে কি সব কথা বলবো নাকি বলবো না। আসলে আমরা যারা কথা বলি, যখন উচিত কথা বলি, আর এটা যখন দলের বিপরীতে যায়, ভাবমূর্তির দিকে যায়, তখন অনেকে আছেন আমাদের উপর গোস্বা হন, ক্ষিপ্ত হন। যেমনটা ঠিক আওয়ামী লীগের 9 বছরে অনেক ধরনের আইনি ঝামেলা মোকাবেলা করতে হয়েছে আমাকে, যে তখন বিভিন্ন রকম অপকর্ম, দুষ্কৃতি বা ধরেন অন্যায় অনিয়ম নিয়ে কথা বলতাম। এটি বুঝাইতাম যে পরিণতি একসময় খুব খারাপ হবে। তো আজকে তা আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকে বলে যে ভাই আপনারা বুঝাইছেন। তো আজকে আমি মনে করি মাত্র 5 থেকে 7 দিন হয়েছে বিএনপি ক্ষমতায় এসেছে। তো ক্ষমতায় আসার পর একদিকে জনাব তারেক রহমান যেমন সারা বাংলাদেশকে গোছানোর চেষ্টা করছেন, বিএনপির ভাবমূর্তি ফেরানোর চেষ্টা করছেন, ইমাম, খতিব, মুয়াজ্জিনদের জন্য কাজ করে যাচ্ছেন, ফ্যামিলি কার্ড রমজানের মধ্যে দেওয়ার চেষ্টা করছেন, অসংখ্য ভালো কাজ হচ্ছে। এর ফাঁকে ফাঁকে বিপরীতে বেশ কিছু ছোটখাটো ঘটনা ঘটছে, এমনকি স্পেশাল এমন কিছু মানুষের সাথে, যে মানুষগুলোর সাথে ঘটনা ঘটলে মুহূর্তেই ঘটনা ভাইরাল হয়ে যায়। আমার মনে হয় যে বিএনপির নেতাকর্মীদের একটু ধৈর্য ধরে দল পরিচালনা করা উচিত। জোশে এসে হোশ হারাবেন না। এটা বাংলাদেশ, যে কোনো সময় এখানে যে কোনো একটা পরিস্থিতি তৈরি হতে পারে। আর ক্ষমতায় থাকতে হলে আপনাকে নমনীয় হতে হবে, বিনয়ী হতে হবে। গায়ের জোর বা বিভিন্ন অ্যাক্টিভিটিস যেটা আপনি অন্য ভিন্ন মতকে, দলকে আপনি দমন করতে চাইবেন, এটা আপনার জন্য খারাপ। আমি বরাবরই ব্যারিস্টার রুমিন ফারহানার একজন বড় শুভাকাঙ্ক্ষী। নির্বাচনের সময় আমি ওনার পক্ষে ক্যাম্পেইনিং করেছিলাম যে এমন মানুষগুলো সংসদে থাকা চাই। তো রুমিন ফারহানা আপার সাথে আজকে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মীরা যে কাজটা করেছেন, এটা উচিত হয়নি। অভিযোগ হচ্ছে যে বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি আপনার স্বতন্ত্র সংসদ সদস্য এবং বিএনপির সাবেক নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। দেখেন, দিন শেষে ওইখানে জোটগত ইস্যুতে রুমিন ফারহানা দল থেকে মনোনয়ন পাওয়ার সুযোগ ছিল না, বাট তিনি তো সারাটা জীবন এই দলের রাজনীতি করেছেন। সো এত তাড়াতাড়ি যদি আপনি চোখ উল্টায় ফেলেন, সেটা আপনার জন্য ক্ষতিকর হবে। দর্শক, এই ঘটনায় স্থানীয় নেতাদের নিয়ন্ত্রণ ইস্যুতে বিএনপিকে সতর্ক বার্তা দিয়েছেন রুমিন ফারহানা। তার বক্তব্য, শহীদ মিনারে ফুল না দিয়ে চলে গিয়েছেন তিনি। শুক্রবার দিবাগত রাত 12:30টার দিকে তার সমর্থকরা সরাইল উপজেলার শাহবাজপুরে সিলেট মহাসড়কে গাছের গুড়ি এবং বাঁশে
অগ্নি সংযোগ করে মহাসড়ক অবরোধ করে। এ সময় মহাসড়কের দুই পাশে 10 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। অর্থাৎ রুমিন ফারহানার সমর্থকরা ক্ষেপে এই কর্মকাণ্ড করেছেন। তো কেন করলেন? তিনি বললেন যে নিয়ম অনুযায়ী আমি প্রথমে শহীদ মিনারে ফুল দিতে চাই। সে সময় বিএনপির কিছু নেতাকর্মী পূর্ব পরিকল্পিতভাবে সেখানে হামলা চালায়। দীর্ঘ 17 বছর পর বিএনপি রাষ্ট্র পরিচালনায় দায়িত্বে এসে স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে এর পরিণতি ভয়াবহ হবে। খুবই সঠিক কথা কিন্তু বলছেন। দেখেন, ক্ষমতা চিরস্থায়ী না, আওয়ামী লীগের পতন হবে এই কথা কেউই বিশ্বাস করে না। সবাই ভাবছিল যে আসমান থেকে কোনো গায়েবী মদত আসবে, অথবা শেখ হাসিনা যদি মারা যায় এর আগে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো সম্ভব হবে না। এটা বিএনপি কল্পনা করে না, কিন্তু ঘটনা কিন্তু ঘটছে। দেখেন, পাপ যখন গলা ভরে যায়, যেমনি হোক, মেটিকুলাস ডিজাইন হোক, জামাতের পরিকল্পনা হোক, আইএসআইএস এর নিয়ন্ত্রণ হোক, বাট আল্লাহর তরফ থেকে আপনার কাছ থেকে ক্ষমতা আল্লাহ উঠাই নিয়েছিল। এটা হচ্ছে দিন শেষে আমাদের তাত্ত্বিকভাবে যদি বিষয়টাকে বিশ্লেষণ করি, তো রুমিন ফারহানাও ঠিক একইভাবে বলছেন যে যারা দলের পদ ব্যবহার করে এমন হিংস্রতা করে, তাদের বিষয়ে দলের উচ্চ পর্যায় থেকে ব্যবস্থা নেওয়া উচিত। না হলে দলের জন্য যেমন ক্ষতিকর হবে, তেমনি সরকারের ভাবমূর্তিও ক্ষতিকর হবে। কথা কিন্তু সত্য। দেখেন, উচ্চ পর্যায় থেকে যে প্রতিকার নিচ্ছে না তা না। আমি গেল কয়েকদিন যাবৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটেছে, সেখানে পাল্টা পদক্ষেপ হিসেবে বিএনপির একদম কেন্দ্রীয় কমিটি থেকে আমরা দেখেছি পজিটিভ কিছু ভূমিকা নেওয়া হয়েছে। তবে সরকার মাত্র যেহেতু ক্ষমতায় আসছে, হয়তো পূর্ণ নিয়ন্ত্রণ নিতে একটা সময় লাগবে। কারণ কেউ দল করে দলের ভাবমূর্তি বাড়াইতে, কেউ দল করে ধানের শীষকে মানুষের কল্যাণের কাছে পৌঁছাইতে, আবার কেউ দল করে লুটপাট করতে, ধান্দাবাজি করতে। এটা আওয়ামী লীগের সময় ছিল। গণহারে সব যে খারাপ ছিল তা না, কিন্তু যারা লুটপাট লুটেরা, এরা মনে করলেন দলের 12টা বাজাই দেয়। তা আমার মনে হয় বিএনপি নতুন ক্ষমতায় আসছে, এই কন্ট্রোলিংটা আপনাদের জন্য খুবই জরুরি। ভালো থাকুন।